Rapa, how are you? I'm fine. And I am also fine, thank you. তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। আমাদের গত ক্লাসের যে বিষয়গুলো ছিল জাস্ট এমন, আমরা মেক এ স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্ব ফর্ম ব্যবহার করে আমরা এখানে গল্প তৈরি করা দেখেছিলাম। আমরা প্রেজেন্টেশন বিভিন্ন বিষয় বা এখানে সেন্টেন্স বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন করেছিলাম এবং আমরা ট্রান্সলেশন করা শিখেছিলাম একটা বাক্যকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। আমাদের কিন্তু এই জায়গাটা খুবই খুবই প্রয়োজন, যে একটা বাক্য থেকে যদি আমরা চারটা বাক্য করতে পারি তাহলে কিন্তু আমাদের সব থেকে একটা বড় কাজ হবে, সেটা হচ্ছে আমরা দ্রুত কথা বলা শিখবো, আমরা কথা বাড়াতে পারবো। আমাদের প্রয়োজন তো আমরা কিন্তু কথা একটু বললেই একটু পরে আমাদের কথা আর আসে না। তো সেই জায়গাটা আমরা দেখব এবং সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়গুলো দেখব যে গত ক্লাস আমাদের যে পড়াটা ছিল সেটা আমরা কতটুকু রেডি করতে পেরেছি। দেখেন, এই যে ট্রান্সলেশনের যে জায়গাটা এবং প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল কোন বিষয়ের উপরে একটু বলতে হবে প্লিজ। হ্যাঁ, কোন? স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন, থ্যাংক ইউ। স্কুল ম্যাগাজিন, হ্যাঁ। স্কুল বিদ্যালয়ের সাময়িকী, এটার উপরে আমরা কথা বলবো। তো আমরা গত ক্লাসের যে পড়াগুলো ছিল সেটা দিয়েছিলাম এখান থেকে, এবং এই যে এখানে আমি যদি একটু আপনাদের কাছে আসি, ডে 4 বা ডে 5 মনে হয় আপনাদেরকে করতে বলেছিলাম, এবং এখানে গল্প তৈরি করতে দিয়েছিলাম। যেমন একটা ছিল আ জার্নি বাই ট্রেন, এটা আমি একটু পড়ে শুনিয়েছিলাম। আর আরো একটা বিষয় এখানে দিয়েছিলাম আমাদের হোমওয়ার্ক, যেটা এই যে ডে 8 দিয়েছিলাম। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। আপনি এখানে এসেছিলেন, আপনি ইংরেজি হচ্ছে ইউ, আর এসেছিলেন ইংরেজি হচ্ছে কাম, এর ভি টু ফর্ম কেম। ইউ কেম, এখানে ইংরেজি হচ্ছে হেয়ার, ইউ কেম হেয়ার। আপনি এখানে এসেছিলেন। যদি বলা হয় আপনি এখানে আসেননি, তাহলে এটা কি হবে? মিতা আপা, আপনি বলেন, আপনি এখানে আসেননি, এটা নেগেটিভটা কি হবে? ইউ ডিড নট কাম You হেয়ার। did not আপনি কি এখানে এসেছিলেন, তাহলে এর ইন্টারোগেটিভ কি হবে? did you come here? হ্যাঁ, ডিড দিলে তখন কিন্তু আর কেম দেওয়া যাবে না। ডিড ইউ কাম হেয়ার, আপনি কি এখানে আসেননি? আপনি কি ডিড নট ইউ কাম হেয়ার, ডিড নট ইউ কাম হেয়ার। ও আপনি কি এখানে আসেননি তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, নট অর্থাৎ did not you come here? ইয়েস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস। আমি কি ভাত খাইনি, ডিড নট আই ইট রাইস, ডিড নট আই ইট রাইস, Did আমি not I ইট রাইস, try? আমি কি ভাত খাইনি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এটাও বলেন কি হবে, করিম বিশ্বস্ত ছিল, করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল, করিম ওয়াজ, করিম করিম ওয়াজ, সরি past tense. ইয়েস পাস, করিম was faith বিশ্বস্ত ইংরেজি faith ফেইথফুল, ফেইথফুল, হ্যাঁ ফেইথফুল, ইয়েস, একদমই ঠিক, ফেইথফুল। করিম ওয়াজ ফেইথফুল। আর করিম বিশ্বস্ত ছিল না, করিম ওয়াজ নট ফেইথফুল, করিম ওয়াজ নট ফেইথফুল। হুম। করি করিম কি করিম কি বিশ্বস্ত ছিল? হুম। হুম, করিম was faith ফেইথফুল, ইয়েস ফেইথফুল। আর করিম কি বিশ্বস্ত ছিল? ওয়াজ করিম ফেইথফুল? নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, নেটওয়ার্কের একটু সমস্যা আপনার ওখানে। হ্যাঁ, পরবর্তীতে কে বলবেন? হ্যাঁ, নূপুর আপা আপনি বলেন। মিনু বুদ্ধিমতী ছিল। উনি মিনু হ্যাঁ হ্যাঁ। আহ, ছিল হ্যাঁ হ্যাঁ। ও- উনি উনি was intelligent. মিতা আপার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, প্লিজ। এটা নূপুর আপা বলেন যে মিনু বুদ্ধিমতী ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, মিনু বুদ্ধিমতী ছিল না, মিনু বুদ্ধিমতী ছিল না, তখন কি হবে? মিনু ওয়াজেন্ট, ইয়েস, মিনু ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট, মিনু ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট, মিনু বুদ্ধিমতী ছিল না। মিনু কি বুদ্ধিমতী ছিল, এটা কি হবে? was হ্যাঁ, এই যে শিখে গেছেন, ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট, ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট, মিনু কি বুদ্ধিমতী ছিল। আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, মিনু কি বুদ্ধিমতী ছিল না। হ্যাঁ, ওয়াজেন্ট, ওয়াজেন্ট মিনু ইন্টেলিজেন্ট,
এই যে টেন্স পুরাপুরি শিখে গেছেন। এই টেন্স যদি জানা থাকে, অন্য অন্য জায়গাগুলো আমাদের খুব সহজ হয়ে যায়। টেন্সটা আমাদেরকে খুব ভালো করে একটু ব্রেনে রাখতে হবে। তুমি অসুস্থ ছিলে, এটা নূপুর আপা আপনি আবার বলেন, তুমি অসুস্থ ছিলে। ইল মানে হচ্ছে অসুস্থ, ইউ ওয়ার ইল বা সিক, ইউ ওয়ার সিক, সিক, সিক অথবা ইল। হ্যাঁ, তাহলে তুমি অসুস্থ ছিলে না, এটা নেগেটিভ কি হবে? ইউ ওয়ার সিক, ইউ ওয়ার সিক। আর তুমি অসুস্থ ছিলে না, ইউ ওয়ার নট সিক, ইউ ওয়ার নট সিক। আচ্ছা, তুমি কি অসুস্থ ছিলে? ওয়ার ইউ সিক? না, ওয়াজ হবে কেন? ইউ এর পরে তো কখনো ওয়াজ বসে না। এখানে কি করেছেন? তুমি অসুস্থ ছিলে, ইউ ওয়ার সিক। তুমি অসুস্থ ছিলে না, ইউ ওয়ার নট সিক। তুমি কি অসুস্থ ছিলে? ওয়ার ইউ সিক? হ্যাঁ। আর তুমি কি অসুস্থ ছিলে না? ওয়ার নট ইউ সিক, ওয়ারেন্ট ইউ সিক। হুম। এক যে ছিল রাজা, অনস দেয়ার ওয়াজ এ কিং, অনস দেয়ার ওয়াজ এ কিং, এটা শ্যামল বাবু আপনি বলেন। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এক যে ছিল রাজা। তাহলে এক যে ছিল রাজা আর এক যে ছিল না রাজা। ওয়ান্স দেয়ার ওয়াজ নট আ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ নট এ, বলেন। হ্যাঁ, এইটা 5 নাম্বার, নাম্বার 5। হুম, বলতে হবে ওয়ান্স, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। হ্যাঁ, আর এর নেগেটিভ কি হবে? ওয়ান্স দেয়ার ওয়াজ নট এ কিং। হুম, সুন্দর, ভেরি গুড। তারপর কি হবে বলেন? ওখানে বর্ষা হচ্ছে, শব্দ হচ্ছে নাকি? ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, নো প্রবলেম, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা হাসনা আপার কাছে যাব। আহ এটা কি হবে? ছেলেটা বোকা ছিল, নাম্বার 8 থেকে বলেন। ছেলেটা বোকা ছিল। দা বয় ওয়াজ ডাল, অথবা দা বয় ওয়াজ ফুল। ফুল মানে হচ্ছে কি? বোকা। হ্যাঁ, ফুল। দেখেন তারপর কি আছে এখানে, বলতে হবে আমাদেরকে এগুলো কিন্তু প্রত্যেকে। হুম, হ্যাঁ, স্টুপিড মানে একটু দুষ্টু হয়ে যায়, স্টুপিড শব্দের অর্থ দুষ্টু হয়ে যায়। কিন্তু FOOL ফুল মানে বোকা, আমরা সবাই এইটা ব্যবহার করি, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, হবে, নো প্রবলেম, এটা দিলেও রাইট হবে। দা বয় ওয়াজ ফুল, এটা দিলেও হবে, দা বয় ওয়াজ ফুল। হ্যাঁ, FOOL ফুল, আর ওটা হচ্ছে স্টুপিড, স্টুপিড, স্টুপিড মানে কিছুটা দুষ্টু টাইপের বোঝায়। হ্যাঁ, এখানে আমরা ফুল, FOOL ফুল। হ্যাঁ, অথবা নুডেল বলা যায়, তারপরে আরো অনেক, পুডিং বলা যায়, তারপরে অনেক রকমের ডাল বলা যায়, আনওয়াইজ বলা যায়। ওয়াইজ মানে জ্ঞানী, আর আনওয়াইজ শব্দের অর্থ হচ্ছে বোকা। সিনোনিম অ্যান্টোনিম আমরা একটু মুখস্থ করব। তো ছেলেটা বোকা ছিল, দা বয় ওয়াজ ফুল, এর নেগেটিভটা বলেন কি হবে? দা বয় ওয়াজেন্ট ফুল। ইয়েস, এটা আমরা শর্ট ফর্ম ব্যবহার করলাম, দা বয়। হ্যাঁ, হাসনাপা বলেন। ছেলেটা বোকা ছিল না, দা বয় ওয়াজ নট ফুল। আর ছেলেটা কি বোকা ছিল? অজ দা বয় ফুল। আচ্ছা, যদি বলি ছেলেটা কি বোকা ছিল না, নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন অজের সঙ্গে নট হবে, ওয়াজেন্ট দা বয় ফুল, ওয়াজেন্ট দা বয় ফুল, ওয়াজেন্ট দা বয় ফুল। হ্যাঁ, দেখেন এইটা আপনি আবার বলেন, আপনার ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আমরা ক্লিয়ার করবো, এই যে আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা, আই বট। তারপর আমি একটা ছাতা কিনেছিলাম না, বা আমি একটা ছাতা কিনিনি। কিনেছিলাম না এটা ভালো শোনা যায় না, বাংলাটা হবে আমি একটা ছাতা কিনিনি, আমি একটা ছাতা কিনিনি। তাহলে কি হবে? আই ডিডন্ট, প্রথমটা হচ্ছে আই বট অ্যান আমব্রেলা। তো দেখেন এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই বট অ্যান আমব্রেলা, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডেফিনিটে এইটাকে নেগেটিভ করতে গেলে ডিড নট আনতে হবে। কি আনতে হবে বলেন? ডিড নট। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে যাইতাম, তখন ডু নট অথবা ডাজ নট, দুইটা আসতো। ডু নট অথবা ডাজ নট, এই বিষয়গুলো মনে রাখবেন, একেবারে খুব বেসিক কথা। তো ডু নট আর ডাজ নট আসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে গেলে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে গেলে ডিড নট আসে। তাহলে আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। আর আমি একটা ছাতা কিনিনি, আই ডিড নট বট অ্যান আমব্রেলা, তাই তো? না, এখানে বট দেওয়া যাবে না। কেন যাবে না? ডিড ব্যবহার করলে
ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন। হ্যাঁ, আই ডিড বাই নট, আই ওর বাই ডিড নট, ইয়েস আই ডিড নট বাই অ্যান আমব্রেলা। এই জায়গাটা আমরা একটু মনে রাখবো সবাই। আই ডিড নট বাই অ্যান আমব্রেলা। আমি কি একটা ছাতা কিনেছিলাম, তখন কি হবে, ওই ডিডটা সবার প্রথমে আনতে হবে। অর্থাৎ বলেন ডি, হ্যাঁ ডিড আই বাই, বাই অ্যান বাই আমব্রেলা, ইয়েস। আর আমি কি একটা ছাতা কিনিনি, নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন শুধু ডিড নট হবে। বাই আমব্রেলা। ইয়েস, ডিডেন্ট ডিডেন্ট আই বাই বাই অ্যান অ্যান আমব্রেলা। আমব্রেলা। এই যে দেখেন আপনারা নিজেরাই করা শিখে গেছেন। এইভাবে যে কোনো কথা আপনি বলবেন আপনার অফিসে, আপনার বাসায়, আপনার রাস্তায়, আপনার দৈনন্দিন জীবনে যে কোনো কথাকে, একটা বাক্যকে আপনি 4 ভাবে বলে দেখবেন যে আপনি পারছেন কিনা। যদি না পারেন আবার আমি ওই জায়গাটা দেখাবো, আর যদি পারেন তাহলে ভালো কথা। আমরা সকালে রওনা হলাম, অর্থাৎ আমরা সকালে রওনা দিয়েছিলাম। আমি নদীতে গোসল করলাম, দেখেছেন করেছিলাম, এটাকে করলাম বলা যায়। পলি 4টি আম কিনেছিল। হাসনা আপা এটা বলেন 12 নম্বর কি হবে? পলি 4টি আম কিনেছিল। তাহলে পলি বট 4 ম্যাঙ্গোজ। এই বট কোন জায়গা থেকে আসলো? বাই থেকে এসেছে বট। কোথা থেকে আসলো? বাই থেকে বট। আই আই হ্যাঁ বলেন। ইয়েস, হ্যাঁ এটাকে ভি2 বলে, থ্যাংক ইউ। পলি 4টা আম কিনেছিল। পলি বট 4 ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ কেন দিলাম? যেহেতু এখানে 4, একের অধিক হলে প্লুরাল হবে। পলি বট 4 ম্যাঙ্গোজ। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। তিনি গত রাতে ও সরি, এটা তো আবার ভালো মানে সম্পূর্ণ হলো না। পলি বট 4 ম্যাঙ্গোজ। আর যদি বলা হয় পলি 4টি আম কিনেছিল না, অর্থাৎ কিনিনি, তখন কি হবে? না, ওয়াজেন্ট হবে কেন? পলি ডিড নট বাই। হ্যাঁ কিনেছিল না, তাহলে ওয়াজেন্ট কেন দিবেন? ওয়াজেন্ট দিয়ে কিভাবে করবেন বলেন? পলি ওয়াজেন্ট, এটা অজেন্ট দিয়ে আপনি মিলাতে পারবেন না, এখানে ডিড নট আসবে। কেন আসবে শোনেন, এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট, এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট, এই জন্য ডিড আসবে। কিন্তু আরো একটা কথা রয়েছে, এই বাক্যটাকে দেখেন পাস্ট ইনডেফিনিট হলেই যে ডিড আসবে এমনটি কিন্তু না। এখানে যদি বলা হয় আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, এখানে কিন্তু ডিড নট বা ডিড আসবে না। কেন আসবে না? এখানে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থেকে একটা ভার্ব এসেছে না, ওয়াজ। হ্যাঁ এই ওয়াজ থাকার কারণে এখানে কিন্তু আপনি এইটা দিয়ে নট করতে পারবেন। আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ নট এ স্টুডেন্ট। ওয়াজ আই এ স্টুডেন্ট, ওয়াজেন্ট আই এ স্টুডেন্ট। যেখানে যেখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, সেখানে ওইগুলোর পরে নট দিয়ে নেগেটিভ করবেন। ওইগুলো প্রথমে এনে বসালে ইন্টারোগেটিভ হবে। কিন্তু যেখানে অক্সিলারি ভার্ব, ওই ওয়াজ ওয়্যার থাকে না, বি ভার্ব যেটাকে বলে, এইগুলা না থাকলে সেখানে আপনাকে ডিড আনতে হবে। পলি 4টি আম কিনেছিল। পলি বট 4 ম্যাঙ্গোজ। এখানে কি কোনো বি ভার্বের কোনো ভার্ব আছে? এখানে ডিরেক্ট একটা ভার্ব এসেছে বাই থেকে বট, এই জন্য এখানে আপনাকে ডিড আনতে হবে। ভালোভাবে বুঝতে পারেননি মনে হয়। স্যার। অর্থাৎ অজয়ার থাকলে শুধু নট দিয়ে নেগেটিভ করা যাবে, আর ইন্টারোগেটিভ করতে গেলে ওই অজয়ার প্রথমে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখন ডিট হবে না কেন বলছেন একটা কথা? ওই যে ডিড হবে না এই কথাটা এই জন্য যে ওখানে তো কোনো অজয়ের বি ভার্বের কোনো ভার্ব নেই। এখানে ডিরেক্ট একটা মেইন ভার্ব রয়েছে, এই যে পলি বট 4 ম্যাঙ্গোজ। এখানে তো কোনো বি ভার্বের কোনো ভার্ব নেই। অজয়ের না থাকলে, মেইন ভার্ব থাকলে, প্রিন্সিপাল ভার্ব থাকলে, ওই বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ওখানে ডিড আসবে। পলি বট 4 ম্যাঙ্গোজ, পলি ডিড নট বাই 4 ম্যাঙ্গোজ। পলি 4টি আম কেনেনি, পলি ডিড নট বাই। ডিড নট দিলে আর বট দিতে পারবো না। পলি ডিড নট বাই 4 ম্যাঙ্গোজ। পলি কি 4টি আম কিনেছিল? ডিড পলি বাই 4 ম্যাঙ্গোজ? আর পলি কি 4টে আম কিনেনি? ডিডিন্ট বাই, ডিডিন্ট পলি বাই 4 ম্যাঙ্গোজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ মনে রাখবেন, বি ভার্বের কোনো ভার্ব যদি বাক্যে থাকে অ্যাম ইজ আর অজয়ার, তাহলে ওই বাক্যের নেগেটিভ ওই ওই ভার্বগুলোর পরে শুধু নট দিয়ে হবে। এটা সহজ, আমি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই দেই। এখানে দেখেন, এখানে লিখলাম আই, আই আই উইল রাইট টু লেটার। না, আই এ টি ই, আই এট রাইস। আর আই সি ই সবসময় সহজ উদাহরণ দেয়। আই এট রাইস। এখানে এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে কি কখনো কি আমরা এইভাবে করি, আই নট ইট রাইস বাই নট এট রাইস? এটা করা যায় না। কারণ এখানে ইট বা এট এটা হচ্ছে মেইন ভার্ব। এই বাক্যটা পাস্ট ইনডেফিনিটের, আই এট রাইস। এখানে কি কোনো বি ভার্বের ভার্ব আছে? অ্যাম ইজ আর অজয়ার নেই।
তাহলে এটাকে, তাহলে এই ধরনের ভার্ব, এই যে এট ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এটাকে নেগেটিভ করতে গেলে যেহেতু পাস্ট ইনডেফিনিট, যেহেতু পাস্ট ইনডেফিনিট ডিড আসবে, তাহলে পুরা বাক্যটা কি হবে? পুরা বাক্যটা হবে আই ডিড নট ইট রাইস। আই ডিড নেগেটিভ করব, আই ডিড নট, তারপর কিন্তু এট থাকবে না, ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ই এ টি। আই ডিড নট ইট রাইস, আর আই সি ই, আই ডিড নট ইট রাইস। কিন্তু যদি এইভাবে থাকতো বাক্যটা, একটু দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখলাম, আই ওয়াজ ইটিং রাইস, ই এ টি আই এন জি, আই ওয়াজ ইটিং রাইস, আর আই সি, আই ওয়াজ ইটিং রাইস। এখানে একটা বি ভার্বের ভার্ব আছে, বি ভার্ব থেকে এসেছে ওয়াজ, এই যে একটা অক্সিলারি ভার্ব আছে, এই আই ওয়াজ ইটিং রাইস, এই বাক্যটাকে নেগেটিভ করা খুব সহজ, এখানে ডিড আনা লাগবে না। আই ওয়াজ নট ইটিং রাইস, এই ওয়াজ এর পরে কি হবে? এন ও টি, নট। আই ওয়াজ নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছিলাম? ওয়াজ আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছিলাম না? ওয়াজেন্ট আই ইটিং রাইস? দেখছেন? তাহলে এইভাবে, হ্যাঁ বলেন। হ্যাঁ, অনেক প্রশ্ন করেন, সুন্দর। হ্যাঁ, 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 যাবে যাবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আর আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। অর্থাৎ এখানে শুধু বি ভার্ব না, অক্সিলারি ভার্ব থাকলে এটা করা যাচ্ছে। তারপর যদি বলা হয় মেইন ভার্ব থাকলে, পাস্ট টেন্স হলে ডিড আসবে, বা নেগেটিভ হলে ডিড নট আসবে। আর যদি প্রেজেন্ট টেন্স হয়, তখন দুইটা আনতে হবে, ডু নট অথবা ডাজ নট, ডোন্ট অথবা ডাজেন্ট। তারপর এখানে আমরা দেখবো, এরকম কি হয়? আই ডিড ইট রাইস, না এটা দেওয়া যায় না কখনো। এটা হয় না। আই এট রাইস দিতে হবে এখানে, আমি ভাত খেয়েছিলাম। আর যখন আপনি নেগেটিভ করবেন তখন এইটা আসবে, আই ডিড নট, তারপরে ভার্বের বেস ফর্ম বি অন ফর্ম, আই ডিড নট ইট রাইস, ডিড আই ইট রাইস, ডিডন্ট আই ইট রাইস। এটা এইভাবে আমরা করব। দেখেন তো, এইগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব একটি। কবির গাড়ি চালাচ্ছিল, এটা কোন টেন্স? কে বলবেন? কবির গাড়ি চালাচ্ছিল। কবি, না, পাস্ট ইনডেফিনিট আপনি কিভাবে বুঝলেন পাস্ট ইনডেফিনিট? আমি বলেছি চালাচ্ছিল। চালাচ্ছিল, এটা তো দুই তিন রকম সাউন্ড পাচ্ছি, কেউ প্রেজেন্টে নিয়ে চলে যাচ্ছেন। আমি একটু বলি প্লিজ। কবির গাড়ি চালাচ্ছিল, তাই না? এখানে আমরা কবিরও লক্ষ্য করব না, গাড়িও লক্ষ্য করব না, এই বাক্যের ভার্বটা নিয়ে আমরা একটু চিন্তা করব। হ্যাঁ, চালাচ্ছিল তার মানে কি অতীতকালে চলমান ছিল। আর অতীতকালে চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আপনি প্রথমবার এই পাস্ট ইনডেফিনিট কেন বললেন এখানে? এখানে ভার্বটা খেয়াল করতে হবে, আমি বলেছি দেখেই বলা যাবে না। চালাচ্ছিল, অতীতে চলমান ছিল। আমি গতকাল রাত 10টার সময় মুভি দেখিতেছিলাম। সে ভাত খাইতেছিল, সে ছবি আঁকিতেছিল। এই যে অতীতকালের চলমান বুঝালে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? কবির গাড়ি চালাচ্ছিল, কবিরজ, কবিরজ বলেন কি হবে? ইয়েস, কবির ওয়াজ ড্রাইভিং আ কার, কবির একটা গাড়ি চালাচ্ছিল, এখানে একটা আর্টিকেল দিতে হবে। একই সময়ে কি অনেক গাড়ি চালানো যায় একজন ব্যক্তির? তাহলে কবির ওয়াজ ড্রাইভিং এ কার, কবির গাড়ি চালাচ্ছিল, কবির একটা গাড়ি চালাচ্ছিল। কবির একটা গাড়ি চালাচ্ছিল না, তখন কি হবে? কবির ওয়াজেন ড্রাইভিং তাহলে কবির কি গাড়ি চালাচ্ছিল? ওয়াজ ওয়াজ কবির ড্রাইভিং এ কার, পরবর্তীতে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, জিজ্ঞাসাবাদক চিহ্ন না দিলে বাক্যটা ভুল হবে। আর কবির কি গাড়ি চালাচ্ছিল না? ওয়াজেন্ট করিম। দেখছেন? তাহলে এগুলো আমরা ক্লাসের, না এটা আবার একটু আলাদা। হ্যাঁ, এখানে ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে, ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভিং, ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো। আবার ঘোড়া চালানো বা ঘোড়ায় চড়া তখন রাইড অন, যেমন হি ইজ রাইডিং অন এ হর্স, সে ঘোড়ায় চড়ছে। ঘোড়ায় চড়া ইংরেজি হলে মানে আপনার রাইড হবে। আর যেমন আই এম রাইডিং অন এ বাইসাইকেল। গাড়ি চালাচ্ছে হ্যাঁ, এটা তাহলে আই এম গাড়ি। ড্রাইভিং এ কার, আই এম ড্রাইভিং এ কার, এখানে কোনো গাড়ির নাম উল্লেখ, ওই ড্রাইভ হবে। ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভ শব্দের অর্থ হচ্ছে চালানো। হ্যাঁ, তাই এখানে যে কিছু হইতে পারে, এখানে কবির গাড়ি চালাচ্ছিল, মোটর বাইক হইতে পারে, প্রাইভেট কার হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি বাস থাকতো, তাহলে এইভাবে লিখতাম, করিম বাস চালাচ্ছিল, করিম ওয়াজ রাইডিং আ বাস,
হি ওয়াজ রাইডিং আ ট্রাক, এভাবে উল্লেখ করা থাকলে সেইভাবে আমরা, হ্যাঁ ইয়েস, যে কোনো কার বুঝালে, যে কোনো গাড়ি বুঝালে কার দিবেন। তারা ঘরটা তৈরি করলো না, দেখেন এই ধরনের বাক্য আসলে আমরা কনফিউশনে পড়ে যাই। কিভাবে করব, তারা ঘরটা তৈরি করলো না, এই বাংলাটা আমরা এইভাবে সাজাতে পারি। হুম হুম। আসছি, 1 মিনিট ওয়েট। তারা ঘরটা তৈরি করলো না, তাহলে এখানে কি বলতে হবে? এইভাবে আমরা বাক্যটা লিখতে পারি, তারা ঘরটি তৈরি করেনি, তারা ঘরটি তৈরি করলো না, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভ। দে ডিড নট মেক এ হাউস, হাউস, থ্যাংক ইউ। আচ্ছা, যদি বলি তারা একটা ঘর তৈরি করলো, তখন কি হবে? তারা ঘর তৈরি, এটা একেবারে সহজ, তারা একটা ঘর তৈরি করলো, এটা পাস্ট ইনডেফিনিট হবে, কিভাবে হবে? দে মেড এ হাউস, দে মেড এ হাউস। এই জন্য বলি, ডু কেন দিবেন, এখানে তো ডু হবে না, দে মেড এ হাউস। এখানে তৈরি করা, তৈরি করা ইংরেজি হচ্ছে মেক, আর এর পাস্ট ফর্ম ভি2 হবে মেড। দে মেড এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করেছিল বা করলো। এই করেছিল শব্দটা বাংলাটা যা হবে, করলোটাও কিন্তু প্রায় তাই হবে। অর্থাৎ এখানে একই শব্দ আমরা একটু ভিন্নভাবে লিখতেছি। তোমরা সময় চাইলেন না, করিম গতকাল আসেনি, এই বাক্যটা করেন, করিম গতকাল আসেনি। হুম, করিম গতকাল এসেছিল, আর করিম গতকাল আসেনি। এই বাক্যটার অ্যাফার্মেটিভ হয় এইভাবে, আর নেগেটিভ এইভাবে হয়। বলেন কি হবে? করিম কেম ইয়েস্টারডে, এটা তো করিম গতকাল এসেছিল। হ্যাঁ, ডিডেন্ট দিলে কাম দিতে হবে, করিম ডিড নট কাম ইয়েস্টারডে, করিম গতকাল আসেনি। যদি বলতে হয় করিম কি গতকাল এসেছিল, ইট করিম কাম ইস্টারডে। ডিড করিম কার ইয়েস্টারডে, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে একটু শিখে নিলাম। এখান থেকে বাক্য তৈরি করা শিখবো, একটা বাক্যকে কিভাবে আমরা, আমরা একটু ডায়লগ দেখবো, আমি আপনাদের একটা বাক্য বলবো, সেখান থেকে বাক্যগুলো কনভারসেশন করতে হবে, বাড়াতে হবে। তুমি গতকাল বাজারে গিয়েছিলে, কি ইংরেজি কি হবে ট্রান্সলেশন? তুমি গতকাল বাজারে গিয়েছিলে। হুম হুম। হি ওয়েন্ট টু মার্কেট ইস্টারডে। ইউ ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। যদি বলা হয়, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হোয়াই ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে, আপনি কেন গতকাল বাজারে গিয়েছিলেন, তখন উত্তরটা কেমন আসবে? ডিড দ্য। না, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে টু বাই সাম, কি নেসেসারিজ, আমার প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করতে। দেখেন এই যে টু বাই, টু প্লাস ভার্ব থাকলে কি হয়? ইনফিনিটিভ হয়। টু যুক্ত ভার্ব। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু টেল এ স্টোরি। দেখেছেন, টু যুক্ত ভার্ব, ওয়ান্ট টু ইট, টু রাইস, টু ইট, টু পেলে, টু ওয়াস। এই ভার্বের পূর্বে টু যোগ করলে এটাকে ইনফিনিটিভ বলা হয়, ভার্বের পূর্বে টু যোগ করলে কি হয়? ইনফিনিটিভ। যদি বলা হয় আমি কাজটি করি, কি হবে? আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। যদি বলা হয় আমি কাজটি করিয়েছিলাম, তখন কি হবে? আমি কাজটি করিয়েছিলাম, আই ওয়াজ ডু দা ওয়ার্ক হবে, কি হবে কেউ বলতে পারবেন? আই ওয়াজ ডু দা ওয়ার্ক, এটা তো হয় না, এটা করতে হবে আমি কাজটি, এর অর্থ হয়ে যায় আমি কাজটি করছি, আমি কাজটি করিতেছি, কিন্তু আমি বলেছিলাম আমি কাজটি করিয়েছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করালাম, আমি আমার চুল কাটালাম, আমি আমার বাড়িটিতে রং করালাম। আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম, আমি নিজে অসুস্থ, আমি নিজে অঙ্কটি না করে আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম। এই যে জায়গাটা, এইটা আমাদেরকে বলা হয় কজেটিভ ভার্ব। এইটা আমি একবার ক্লাস নিয়েছিলাম, আপনাদের ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেন, ঠিক। ইয়েস, কি হবে? মেড, দেখছেন ওনার কিন্তু মনে আছে, এই কোয়াজিটিভ ভার্বটা ভালোভাবে বুঝতে হবে। কোয়াজিটিভ ভার্ব না বুঝলে, মা শিশুকে খাওয়াচ্ছে, মা খাচ্ছে, তখন কি হবে? মাদার ইজ ইটিং ফুড, মাদার ইজ ইটিং রাইস। কিন্তু মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, মাদার ইজ ফিডিং রাইস টু হার বেবি। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, সি মানে দেখা, শো মানে দেখানো। এগুলাকে কোন ভার্ব বলে? পজিটিভ ভার্ব বলে, প্রযোজক ক্রিয়া।
আমরা প্রতিদিন কিছু কথা বলি যেগুলোর ভিতরে কিন্তু প্রযোজক ক্রিয়াটা থাকে। প্রযোজক ক্রিয়াটা না থাকলে আমরা কিন্তু আমাদের সব কথা ডিরেক্টলি বলতে পারি না। আমি তাকে দিয়ে বাড়িটি তৈরি করালাম, আমার টাকা আছে, আমি তো বাড়ি তৈরি করতে পারি না, আমাকে মিস্ত্রি দিয়ে বাড়ি তৈরি করতে হবে। তাই বলা হচ্ছে কোনো কাজ, অর্থাৎ আমরা প্রতিদিন কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি, আবার এমন কিছু কাজ আছে যা অন্যকে দিয়ে করাই বা করতে সাহায্য করি। অন্যকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে মূলত পজিটিভ ভার্ব লক্ষণীয়। কোন ভার্ব বলেন তো? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? কজ শব্দ থেকে মূলত পজিটিভ ভার্বের উৎপত্তি। কজ, কজ মানে হচ্ছে কারণ, কজ থেকে এসেছে পজিটিভ, কজ মানে ঘটাও হয়, কজ। কজ শব্দ থেকে মূলত পজিটিভ ভার্বের উৎপত্তি, যে ভার্ব কোনো কাজ কাউকে দিয়ে সম্পূর্ণ করাতে সাহায্য করে। কোনো কাজ কাউকে দিয়ে সম্পূর্ণ করাতে সাহায্য করলে সেই ভার্বকে, সেই ভার্বের সাবজেক্টকে পজিটিভ ভার্ব বলে। অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হয় তাকে পজিটিভ ভার্ব বলে। অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব হচ্ছে দুই ধরনের হয়। পজিটিভ ইন রিয়েল মুড, এটা কোয়াজিটিভ ভার্বের আসল ধরন। কোয়াজিটিভ ভার্বের আসল ধরন যেমন ইট মানে খাওয়া, আর ফিড মানে খাওয়ানো। আমি তাকে খাওয়ালাম, আই ফিড হার। আমি তাকে বিরিয়ানি খাওয়ালাম, আমি তাকে ভাত খাওয়ালাম। এই বেলায় কিন্তু এফ ডাবল ইডি, ফিড, ফেড। অর্থাৎ ইট মানে খাওয়া, আর ফিড মানে হচ্ছে খাওয়ানো। আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম। তো দুইটা কিন্তু দুই রকম। যেখানে ইট থেকে, যেমন সি মানে দেখা, শো মানে দেখানো, এগুলাকে বলা হয় কোয়াজিটিভ ইন রিয়েল মুড। কোয়াজিটিভ ভার্বের আসল ধরন কিন্তু এইগুলা। আর কোয়াজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, কিছু ভার্বের সমন্বয়ে পজিটিভ রূপ পজিটিভ ইন রিয়েল মুড হয়। ইংরেজিতে এমন অনেক ভার্ব আছে যা পজিটিভ ভার্ব রূপেই ব্যবহৃত হয়, সেই ভার্বগুলো নিচেই দেওয়া হলো। পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড, আমি বারবার যে কথাটা বলছি, রিয়েল মুড কেমন? কিছু কিছু ভার্বের সরাসরি ডিরেক্ট কিছু কোয়াজিটিভ ভার্ব থাকে। যেমন দেখেন, কোয়াজিটিভ ভার্ব ইন রিয়েল মুড কিভাবে হয়? শো, সি মানে হচ্ছে দেখা, সি শব্দের অর্থ হচ্ছে নিজে দেখা, আর অন্যকে দেখানো, তখন কি হবে? এস এইচ ও ডাব্লিউ, শো। শো মানে অন্যকে দেখানো। লার্ন, লার্ন মানে শেখা। টিচ মানে কি হবে? অন্যকে শেখানো। নো শব্দের অর্থ জানা, ইনফর্ম অর্থ অন্যকে জানানো, ইট শব্দের অর্থ খাওয়া, ফিড মানে অন্যকে খাওয়ানো, রিমেম্বার নিজে স্মরণ করা, রিমাইন্ড অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। দেখেছেন? তাহলে এই ভার্বগুলোকে বলা হচ্ছে রিয়েল পজিটিভ মুডের ভার্ব। আর কিছু কিছু ভার্ব রয়েছে, এখন আমরা আসল জায়গাতে আসব। কোয়াজিটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড, দেখেন এটা আপনাদের এই ক্লাসটা নিয়েছিলাম, আপনাদের অনেকের মনে আছে, অনেকের মনে নাই। তো যাদেরকে মনে নাই, ক্লাসটা ভুলে গেছেন অনেকদিন আগে, আজকে আরেকটু সেটা রিপিট করতেছি, একটু খেয়াল করবেন। কোয়াজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, ইংরেজিতে এমন অনেক সিম্পল ভার্ব আছে যাদের কোয়াজিটিভ ফর্ম নেই। ইংরেজিতে এমন অনেক সিম্পল ভার্ব আছে যাদের কোয়াজিটিভ ফর্ম নেই। সেই সকল সিম্পল ভার্বের পূর্বে এই পাঁচটি ভার্ব যোগ করে কোয়াজিটিভ করতে হয়। যে সকল ভার্বের কোনো পজিটিভ রূপ হয় না, সেই সকল ভার্বের পূর্বে এই পাঁচটি ভার্ব যোগ করতে হয়। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এদের সাহায্যে তাদেরকে কোয়াজিটিভ করা হয়। এই সকল ভার্বগুলাকে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলা হয়। এই সকল ভার্বগুলাকে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলা হয়। যেমন আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ নিজে বোঝা বা বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে নিজে বোঝা, এটা হচ্ছে সিম্পল ভার্ব। কিন্তু কাউকে বোঝানো, আমি নিজে বুঝি ঘটনাটা, অঙ্কটা, কিন্তু আমি অন্যকে বোঝাই, তখন কি হবে? তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে আমি তাকে অঙ্কটি বুঝালাম, আমি তাকে ঘটনাটা বুঝালাম, আমি তাকে ঘটনাটা জানালাম। নিজে জানা, অপরকে জানানো, নিজে বোঝা, অপরকে বোঝানো, দুটো দুই জিনিস। তো আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে নিজে বুঝতে পারা। আর মেক আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা অন্যকে বুঝানো। কি হবে বলেন? মেক আন্ডারস্ট্যান্ড। লার্ন শব্দের অর্থ নিজে শেখা, সিম্পল ভার্ব, কিন্তু কাউকে শেখানো কি হবে? মেক লার্ন। কাউকে শেখানো কি হবে? মেক লার্ন। এটা হচ্ছে পজিটিভ ভার্ব রূপে মেক বসেছে।
এখন আমরা দেখব যখন একজন ব্যক্তি কোনো কিছু সরাসরি করে না, অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করিয়ে বা ফোর্স করিয়ে, একটু জোর প্রয়োগ করিয়ে করিয়ে নেয়, এমন ক্ষেত্রে কোয়াজিটিভ ভার্বের মেকের ব্যবহার করতে হয়। কোয়াজিটিভ ভার্বের কিসের ব্যবহার করতে হয়? মেক। মেক, যেমন টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স। টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং প্লাস ভার্বের ভি ওয়ান। যেমন আমরা দেখব ডাক্তার রোগীটিকে ঔষধ নিতে জোর করেছিল, মানে ঔষধ দিয়েছিল জোর করে। যেমন ইনজেকশন নিতে চাই না আমরা অনেকে, একটু জোর করে দেওয়া হয়। শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে জোর দেয়। আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম, অর্থাৎ যন্ত্রটা কাজ করবে না, আমি জোর করে তাকে দিয়ে একটু, অর্থাৎ তাকে আমি যতক্ষণ সে স্টার্টে থাকে আমি কাজ করলাম তাকে। সে গাছটিকে সহজে বাড়তে দেয় না। লক্ষণীয়, উপরের বাক্যগুলোতে সাবজেক্ট তার কাজটি ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্টকে দিয়ে জোর প্রয়োগ করে করে নিচ্ছে। কিভাবে আবার একটু দেখি। ডাক্তার রোগীটিকে ঔষধ দিল বা জোর করে ঔষধ নিতে বাধ্য করলো। দা ডক্টর, এই দেখেন মেক এর পাস্ট ফর্ম হবে, যেহেতু আমার বাংলা অংশটা পাস্ট ফর্মে আছে। ডাক্তারটি রোগীটিকে ঔষধ নিতে জোর করেছিল। দা ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। শিক্ষকটি আমাদের কঠোর পরিশ্রম করতে জোর দেয়। দ্য টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। দ্য টিচার মেক্স আস ওয়ার্ক, শিক্ষক আমাদের কাজ করতে বাধ্য করে। কেমন কাজ? ভেরি হার্ড। অর্থাৎ শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে জোর দেয়। আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। আই মেড দ্য মেশিন অর। সে গাছটিকে সহজেই বাড়তে দেয় না। হি ডাজ নট মেক দ্য ট্রি গ্রো আপ ইজিলি। দেখেছেন, এই যে ডাজ নট মেক, এই মেক কেন নিয়ে এসেছি? গ্রো মানে যদি বলা হয় গাছটি বড় হয় বা গাছটি বড় হচ্ছে, দ্য ট্রি ইজ গ্রোয়িং আপ, কিন্তু সে গাছটিকে সহজে বাড়তে দেয় না, ডালপালাগুলো কেটে সেটে ছোট করে রাখে। হি ডাজেন্ট মেক দ্য ট্রি গ্রো আপ। হি ডাজেন্ট মেক দ্য ট্রি গ্রো আপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে সাবজেক্ট যখন একজন ব্যক্তি কোনো কিছু সরাসরি করে না, অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করে, এইটার উপরে আপনাদের কথা বলতে হবে এখন কিন্তু, যে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুটিকে ভাত খাওয়াচ্ছে, আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিলাম। কি করলাম? আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিলাম। একটু জোর প্রয়োগ করা বোঝালে সেখানে মেক ব্যবহার করতে হয়। যখন সামান্য একটু জোর প্রয়োগ করা বোঝাবে তখন কিন্তু আমরা মেক বলবো, মেক। আর যদি এই বাক্যটা পাস্ট ফর্মে হয় তাহলে সেখানে মেড হবে। ডাক্তার রোগীটিকে ঔষধ নিতে জোর করেছিল। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। পজিটিভ ভার্ব রূপে গেট। কোয়াজিটিভ ভার্ব রূপে কি হবে? গেট। দেখেন কোয়াজিটিভ ভার্ব রূপে গেট কিভাবে হয়। গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে বা বুঝিয়ে নিতে কোনো কাজ করিয়ে নেওয়া হয়, তখন গেট ব্যবহার করা হয়। গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে নিতে বুঝিয়েছে, এমন ক্ষেত্রে গেটের ব্যবহার করা হয়। তবে প্রয়োজন বোধে অর্থ বুঝে গেট ও মেককে অপর অপরের জায়গায় দেওয়া যায়, একে অপরের জায়গায় এটা চেঞ্জ করে বসানো যেতে পারে। মেকের থেকে একটু কম জোর প্রয়োগ করা বোঝালে সেখানে গেট বসবে। তো দেখেন আমি এখন এই গেট পর্যন্ত একটু দেখাই, তারপরে আমরা আমাদের প্রেজেন্টেশন, আমাদের যে হোমওয়ার্ক ছিল সেই জায়গায় চলে যাব। গেট, এখানে সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান। আচ্ছা, আরেকটা আছে সাবজেক্ট প্লাস গেট বস্তুবাচক অবজেক্ট প্লাস ভার্বের ভি3। যেমন চলমান, কি, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই। চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই কি হবে? লেটস, মানে চলো যাই। লেটস গেট রানা টু পারফর্ম প্রপারলি। সঠিকভাবে রানাকে এটা করাই। চলো আমাদের গাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার করাই। আমরা করব না, এটা গ্যারেজে দিব, সেখানে ওয়াশ করে দিবে। চলো আমাদের গাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার করাই। লেটস গেট আওয়ার কার ওয়াশড নাইসলি। লেট মানে লেটস চলো যাই, গেট আওয়ার কার আমাদের গাড়িটা ধৌত করাই। অস, অস মানে পরিষ্কার করানো, নাইসলি।
আমি কোনো একজন কর্তৃক আমার জামা কাপড় পরিষ্কার করাই, তখন এই যে একটু অপেক্ষাকৃত কম জোর প্রয়োগ করা, সেখানে গেট হবে। আই গেট মাই ক্লথ ওয়াশড বাই সামন। আই গেট মাই ক্লথ ওয়াশড বাই সামন, আমি কোনো একজন কর্তৃক আমার জামা কাপড় পরিষ্কার করাই। তো দেখেন, আমরা এই পর্যন্ত একটু দেখছি, তারপরে আমরা আবারও দেখবো। এই যে শীটটা আজকে শেষ করব, কিন্তু আমরা গত ক্লাসে একটা কথা প্রেজেন্টেশনের নির্ধারণ করে দিয়েছিলাম, কি জানো? স্কুল ম্যাগাজিন। তো স্কুল ম্যাগাজিনের উপরে, হ্যাঁ স্কুল ম্যাগাজিন ছিল, এটাই রাইট তো? তো স্কুল ম্যাগাজিনের উপরে আমরা যে যা পারি একটু কথা বলবো। তবে এইগুলো ব্যবহার করে আপনারা কাইন্ডলি বলবেন, গুড আফটারনুন এভরিওয়ান। প্রথমে কে বলতে চান বলেন, ভুল হোক সঠিক হোক। হ্যাঁ বলেন থ্যাংক ইউ, এইভাবে উইলিংলি বলতে হবে। বলেন থ্যাংক ইউ। শুরু করেন প্লিজ, স্টার্ট ইউর প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, এই যে বুঝতে পেরেছেন বিষয়টা। তারপর How are you? I'm fine. I'm Chamal Chandra Bhowmik. I'm from Noshindi, which is the eastern part of Bangladesh. Nowadays, however, I'm going to tell you about school magazine. First of all, I would like to thank my honorable mentor, Mr. Prashan English sir, yes, for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is school magazine, dear audience. The heartbeat of our school, the annual magazine, here as the academic journey rears its close a special treasurer imager after that please carry on. programs. Skip up. It serves as the vibrant heartbeat of school committees, capturing the essence of our shared experience, crafts, and growth. That's all about me. Thank you very much for your kind attention. Say, Thank well, you. Excellent. next time, take the back. ওকে, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। দেখেছেন কত সুন্দর করে কথা বলেছে? এইভাবে আমরা যদি কথা বলতে শুরু করি, দেখবেন একটা সময় অন ডে ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। অ্যান্ড ইট উইল বি কজড ভেরি কুইকলি। এটা খুব দ্রুত ঘটবে, আমরা এটা দেখতে পাবো। আমরা এইভাবে কথা বলার চর্চা করব, আমরা সেন্টেন্স গুলো একটু কারেক্ট করে বলবো, টেন্সটা ঠিক রেখে বলবো, দেখবেন দ্রুত কথা বলা শিখে গেছি। After that, Nuri from Silet, please. Can you hear me? Unmute. Give your presentation on school magazine. Yes, sir. What is school magazine? Yes, এখান থেকে শুরু করুন। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। Good evening, everyone. How are you? This is Noreen. First, I all like to thank my honorable moderator Prosenjit sir for giving such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is a school magazine. Dear audience, a school magazine is a mirror of the school. It contains poems, short stories, as a drawing and report written by student and teacher. It helps students to develop their writing skill and creatively. The magazine also includes school events, achievement, and important news. It is usually edited by a group of students and supervised by teacher. A school magazine is a source of joy and provide for everyone in the school. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. থ্যাংক ইউ। শর্ট প্রেজেন্টেশন বাট গুড প্রেজেন্টেশন। সুন্দর। দেখছেন কত
স্মুথলি কথা বলেছে। এরপর কে বলতে পারবেন? আর তিনজন আছি আমরা। এনিওয়ান ক্যান সে স্কুল ম্যাগাজিন। হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন? ইন হোয়াই উই ইউজ ইট? In which kind of schools arrange this school magazine? Is it weekly, monthly, yearly or half yearly? এটা কি বাৎসরিক, সাপ্তাহিক নাকি ত্রৈমাসিক বা ষান্মাসিক? ষান্মাসিক বোঝেন? 6 মাস পর পর যেটা বের হয়। প্রতিদিনের যে নিউজ পেপার এটাকে ডেইলি নিউজ পেপার বলা হয়। এগুলো কিন্তু আমরা খেয়াল করবো, এগুলো আমাদেরকে বলতে হবে। আর কেউ বলবেন? নূপুর ভট্টাচার্য, স্কুল ম্যাগাজিন, হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? হ্যাঁ বলেন, স্কুল ম্যাগাজিন। দুইটা তিনটা বাক্য যা পারেন বলতে হবে, যে স্যার স্কুল ম্যাগাজিন। বলতে পারছি না হ্যাঁ, মিলানো লাগবে না, আপনার ভুল হোক সমস্যা নেই, আপনি বলেন, আমি দেখে দিব, কারেকশন করবো। দেখি স্যার, চেষ্টা করতে চেষ্টা করতে হবে, সাহস নিতে হবে। স্যার নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি এ চান্স টু টক অ্যাবাউট শেয়ারিং the school magazine. I hope that you are well. I am fine. I love this school magazine. I was school life, keeping time reading the school magazine. School magazine is a school magazine. I love it. Interesting in my favorite subject. সাবজেক্ট। School magazine was a different story, different different story. I like this. My enjoyable the reading the book. My school magazine was very interesting. Varieties story, varieties story, culture. ভ্যারাইটিস স্টোরিজ, কালচার্স, তারপর পোয়েম এটসেট্রা আর পাবলিশড ইন দিজ স্কুল ম্যাগাজিন। বিভিন্ন রকমের কবিতা, গল্প স্কুল ম্যাগাজিনে পাবলিশ করা হয়। তারপর দেয়ার আর I get the enjoyable school magazine reading, reading the interesting my subject. The school magazine, every student reading is very important. School magazine, every student life is important. Life is a daily subject. It's an important part of our life, student life. Every school, the school which is situated in the city area, they arrange school magazine and it is published once in a year. It is published, এটা প্রকাশ করা হয় once, একবার, in a year, বছরে একবার এটা প্রকাশ করা হয়। বিশেষ করে দেখবেন জানুয়ারি বা ডিসেম্বরের দিকে যখন আমাদের স্কুলে স্পোর্টস হয়, বা স্কুলের যে সারা বছরের যে আমাদের ক্রিয়াকর্ম, আমাদের স্কুলের কতটা উন্নতি হলো, আমাদের রেজাল্ট কি হলো, শিক্ষকদের ভিতরে থেকে অনেকে লেখালেখি জমা দেয়, ছাত্রছাত্রীরাও মেনি স্টুডেন্টস রাইট পোয়েম, শর্ট স্টোরিজ, funny jokes, and they write many kinds of song, তারা গানও লেখে অনেকে, and they they give it to their teachers and the teacher give it to the press and it is published on the school magazine. এইভাবে বলতে হবে যে বিশেষ করে playing the cricket. He is very intelligent subject, cricket player. She is always varieties practice, visit the play. He school teams তার স্কুল টিমস কে ও জয় করে রাখতো, এটাকে কি বলে? তাহলে দেয়ার স্কুল টিম ইউজ টু উইন
এভরি ইয়ার দ্য ইউজ টু উইন প্রাইজ এভরি ইয়ার। ইউজ টু এখানে অতীতকালে নিয়মিত অভ্যাস, অর্থাৎ তাদের টিম প্রতি বছর পুরস্কার জিতে নিত। দেখছেন এই যে আমি যে স্ট্রাকচার গুলো করিয়েছি না, এইগুলোই কিন্তু স্পোকেন ইংলিশের জন্য খুবই প্রয়োজন। এই ইউজ টু এর ব্যবহার করিয়েছিলাম। আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। আই ইউজড টু ইট অ্যান এগ এভরিডে। আমি প্রতিদিন নদীর তীরে সকাল বেলায় হাঁটতাম। আমি প্রতিদিন সকালে স্কুলে যেতাম। এই শব্দগুলা কিভাবে করবেন? এই যে আমার ছেলে প্রতি বছর তাদের টিমকে বা প্রতি বছর সে পুরস্কার পেত, তাহলে এখানে ইউজ টু এর ব্যবহার দিয়ে করতে হবে। তাহলে হিজ নেম ওয়াজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার, সংবাদপত্রে তার নাম আসতো। এটা আপনার জন্য খুব একটা গর্বের বিষয় যে সে খুব ভালো ভালো পুরস্কার জিততো এবং পেপারে তার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এবং এটা কিন্তু খুব একটা আনন্দের সংবাদ, গর্বের বিষয়, যদিও তারা এখন এই মুহূর্তে কাছে নাই। তো এটা মনে করে কিন্তু আমরা খুব অতীত স্মৃতিকে মনে করতে পারি। দেখেন এই যে কথাগুলো বলছেন কিভাবে ব্রেনে প্রথমে বাংলায় আসছে, সেই বাংলাটাকে কিন্তু আমরা ট্রান্সলেট করে দিচ্ছি। অর্থাৎ আমাদেরকে এইভাবে প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে। এইগুলা দেখেন এখানে একটা প্যাসেজ ট্রান্সলেশন এসেছে, কি এটা পড়েন তো। এটা আমরা একটু পড়ে ফেলি। আমাদের দেশ সুন্দর এই যে, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। হ্যাঁ তারপর পরিবেশ দূষণ করা হয়, মানুষদের সচেতন করা প্রয়োজন। হুম, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। হুম, সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে। হুম। ভবিষ্যতে পরিবেশের উন্নতি আরো পদক্ষেপ নেওয়া হবে। হবে। তাহলে দেখেন আমাদের দেশ সুন্দর, এইটুকুর ইংলিশ কি হবে? আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। কোনো সমস্যা আছে? নেই। আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। কি হবে? এবং ইংরেজি কি? অ্যান্ড। প্রাকৃতিক সম্পদ ইংরেজি কি? ন্যাচারাল রিসোর্সেস। তাহলে অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। রিচ মানে হচ্ছে, রিচ অর্থ এখানে ভরপুর বা সমৃদ্ধ, ভরপুর বা সমৃদ্ধ। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। কিভাবে বাক্যটা গঠন করলাম? আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এবং এবং ইংরেজি কি? অ্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর। বলেন। রিসোর্স মানে সম্পদ না স্যার? হ্যাঁ, এই যে রিসোর্সেস মানে সম্পদ, অবশ্যই সেটাই দিয়েছি। অ্যাসেট মানে সম্পদ আপনি দিতে পারেন, রিসোর্স মানে সম্পদ আপনি এটা দিতে পারেন। একটা ইংরেজির কিন্তু অনেক অর্থ হয়। আপনি বাসায় যখন আসছেন তখন আপনার ছেলেমেয়েরা আপনাকে আম্মু বলছে, কেউ আপনাকে আন্টি বলছে, কেউ ভাবি বলছে, কেউ আপনাকে আরো অনেক খালামণি বলছে, এটা বলছে না, ব্যক্তি তো আপনি সেই একই। সিনোনিমটা কি জানেন? ওয়েল মানে ভালো, গুড মানে ভালো, নাইস মানে ভালো, এক্সিলেন্ট মানে ভালো, মার্ভেলাস শব্দের অর্থ ভালো, চমৎকার। এই সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা যায়। রিসোর্স তাহলে সম্পদে ভরপুর কি আমার পুরো রিসোর্সটা দিয়ে কভার করতেছে? হ্যাঁ, এখানে আমি একটু আপনাকে বুঝাই। এভাবে প্রশ্ন করতে হবে, যখনই না বুঝবেন এভাবে ভেঙে দিব, প্রশ্ন করবেন, না হলে আমি দুর্বল জায়গাটা ধরতে পারবো না। এইটুক তো বুঝেছেন যে আমাদের দেশ সুন্দর, তাহলে আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এখানে কোনো সমস্যা নাই। এবং এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, এই জায়গাটুক আমরা কিভাবে ট্রান্সলেট করব? প্রাকৃতিক সম্পদে ভরপুর, তাহলে একটু পিছন থেকে বলতে হবে ভরপুর প্রাকৃতিক সম্পদে। ভরপুর প্রাকৃতিক সম্পদে, সেই ভরপুর ইংরেজি হচ্ছে রিচ। এই রিচ মানে ভরপুর বা সমৃদ্ধ। রিচ শব্দের অর্থ ভরপুর বা সমৃদ্ধ। তাহলে ভরপুর প্রাকৃতিক সম্পদে, ওই যে এ কার রয়েছে না, ওর জন্য ইন হবে, ওর জন্য কি হবে? ইন। তাহলে রিচ ইন অর্থাৎ ভরপুর সম্পদে, রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর রিসোর্সেস মানে হচ্ছে সম্পদ। তাহলে কি হলো? রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, একটু পিছন দিক থেকে বলতে হবে ভরপুর প্রাকৃতিক সম্পদে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এটা না বলে একটু এই উল্টা দিক থেকে বলবো ভরপুর প্রাকৃতিক সম্পদে, রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, অথবা রিচ ইন ন্যাচারাল অ্যাসেট। অ্যাসেট মানে সম্পদ, আর এখানে রিসোর্সেস এটা বেশি ভালো একটা শব্দ। তারপর দেখেন তবে, তবে ইংরেজি কি? হাউএভার। এইটা লিখে এখানে কমা রয়েছে, এখানেও কমা দিয়েছি, হাউএভার। তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। হাউএভার দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড। দেখেন অফেন মানে হচ্ছে অনেক সময় বা প্রায়ই, অফেন মানে হচ্ছে প্রায়ই। তাহলে কি হবে? প্রায়ই পরিবেশ দূষণ করা হয়। দ্য এনভায়রনমেন্ট ইজ পলিউটেড অফেন,
অথবা দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড। দ্য এনভায়রনমেন্ট পরিবেশ, ইজ এটা ভার্ব, ইজ অফেন পলিউটেড প্রায় দূষণ বা দূষিত করা হয়। দেখেন ইংরেজি বাক্য তৈরি করার কত সহজ সিস্টেম। মানুষদের সচেতন করা প্রয়োজন, মানুষদের সচেতন করা প্রয়োজন। এখানে সাবজেক্ট কি? মানুষদের। সাবজেক্ট কি? মানুষদের। মানুষদের সচেতন করা প্রয়োজন। আচ্ছা, তাহলে কি হলো? মানুষদের সচেতন করা প্রয়োজন। পিপল, পিপল মানে মানুষদের। কি মানে কি প্রয়োজন? সচেতন করা প্রয়োজন। তাহলে পিপল দিয়েছি সাবজেক্ট, এরপরে কি দেব? ভার্ব। পিপল নিড, তো নিড টু মানে এখানে দরকার বা প্রয়োজন। তাহলে এইটুকু আমার সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। পিপল নিড টু বি। এখানে বি কেন দিলাম? এই যে মানুষদের সচেতন করা প্রয়োজন, এই মানুষদের কারা সচেতন করবে? এখানে কিন্তু ডিরেক্ট সাবজেক্ট নেই। এই মানুষদের, এটা কিন্তু এখানে অবজেক্ট, তো সাবজেক্টের জায়গায় প্যাসিভ মুডে করা হচ্ছে। প্যাসিভ মুডটা মনে আছে তো? অর্থাৎ আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। মনে আছে এগুলো? অর্থাৎ এখানে একটা বিষয় আপনারা একটু মনে রাখবেন যে একটা বাক্য তৈরি করতে গেলে ওইটা অ্যাক্টিভেও করা যায়, আবার কিন্তু এটা প্যাসিভেও করা যায়। অ্যাক্টিভে কিভাবে করব আর প্যাসিভে কিভাবে করব? যেমন ভাত খাওয়া হয়, এখানে কে খায়? সাবজেক্টের কোনো নাম কিন্তু সরাসরি উল্লেখ করা নেই। জমিটি বিক্রয় করা হয় বা জমিটি বিক্রয় করা হবে, কারা করবে? কেউ না কেউ তো একজন করবে। কিন্তু সেই কর্তৃপক্ষের কর্তা যদি সরাসরি উপস্থিত না থাকে, তখন কর্মকে কর্তার জায়গায় দিতে হয়। কত সহজে বুঝাচ্ছি দেখেন। কর্তা যদি সরাসরি উপস্থিত না থাকে, তাহলে কর্মকে কর্তার জায়গায় এনে প্যাসিভ মুডে করতে হয়, অর্থাৎ কর্মকারক হয়ে যায়, তখন কর্মবাচ্য হয়ে যায়। আই ইট রাইস, আমি ভাত খাই, তখন কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ভালোভাবে খেয়াল করবেন। আই ইট রাইস, এখানে লিখে দিলাম আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আমি ভাত খাই। আই ইট রাইস, তাই না? এখানে সরাসরি একটা সাবজেক্ট বা কর্তা রয়েছে, আই। কি আছে বলেন? আই। এইবার যখন আমি এটাকে প্যাসিভ মুডে করব, ভাত আমার দ্বারা খাওয়া হয়, তখন এই যে রাইস, এই প্রথম বাক্যে রাইস কিন্তু অবজেক্টের জায়গায় বসেছে। কোথায় বলেন? অবজেক্টের। এইটা আমি সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। আর আই সি ই, রাইস ইজ ই এ টি ই এন, রাইস ইজ ইটেন বাই মি। তো এই যে বাই মি দিলাম কেন? কারণ প্রথম বাক্যে ওখানে আই ছিল, আই ইট রাইস, এই আই থাকলে মি বসে। এই সাবজেক্টিভ ফর্ম আর বসে না, অবজেক্টিভ ফর্ম। এই মিটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। দেখেছেন? তাহলে যদি বলা হয় মানুষদের সচেতন করা প্রয়োজন, এখানে এই মানুষদের এইটাই কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে গণ্য হবে। তাহলে পিপল নিড টু বি, মানুষদের প্রয়োজন, এই যে নিড টু বি মেড অ্যাওয়ার। নিড টু বি, এই মেড কেন হলো বলেন তো? প্যাসিভ মুডে সর্বদা ভার্বের ভি থ্রি বসে। প্যাসিভ মুডে কি বসে? সর্বদা ভার্বের ভি থ্রি বসে, মনে রাখবেন। তাহলে পিপল নিড টু বি মেড, মানুষদের প্রয়োজন, দরকার কি? অ্যাওয়ার, সচেতন করা। যদি সচেতনতা বাড়ানো যায়, ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, এই যে দেখেন, যদি সচেতনতা বাড়ানো যায়, ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, এখানে সাবজেক্ট কি? অ্যাওয়ারনেস। তো নিজে নিজে তো এটা হতে পারে না, তাই বলা হচ্ছে ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায়, কমা, কি হবে? তবে পরিবেশ সুরক্ষিত হবে। ইট উইল বি পসিবল, ইট উইল বি পসিবল টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করা, প্রোটেক্ট করা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা হবে। ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি সবাই একসাথে কাজ করে, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, অর্থাৎ পরিবেশ সংরক্ষিত হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? ইন দা ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। ইন দা ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। এই যে ইন ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস উইল বি টেকেন মানে আরো পদক্ষেপ নেওয়া হবে, ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, সমাজের আপনারা আপনাদের দৈনন্দিন, আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখেন সবাই একটু মনে রাখবেন। আপনাদের হোমওয়ার্কটা থাকবে কিসের উপরে? আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে, আপনারা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত
কে কি করেন। এখানে মাত্র 4 জন আমরা ক্লাস করতেছি। তো প্রত্যেকের কাছে আমার হোমওয়ার্ক থাকবে আজকে এইটা, সারা দিন আপনি কি কি করেন এইগুলো একটু খাতায় লিখে আমাকে পাঠাবেন, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব। খাতায় লিখবেন, লিখে আমাকে পাঠাবেন, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব। যে আপনি কে কি করেন, এখানে অফিসে যারা চাকরি করেন অফিসে কোন ধরনের কাজ করা লাগে, অর্থাৎ মনে করতে হবে ওইটাই আপনার একটা রিপোর্ট রাইটিং হয়ে যাচ্ছে। তো আমি কি বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা কে কি করেন এগুলো বাংলায় লিখে আমাকে পাঠাবেন বা বাংলায় লিখে রাখবেন। ওইগুলো দিয়ে আপনাদের ইংলিশে ট্রান্সলেট করাবো। এর থেকে কথা বলার আর কোনো সহজ পদ্ধতি হয় না, হবে না। কি বললাম, আমরা সারা দিন যা করি ওইগুলোই আমরা আজকে থেকে ইংলিশে কথা বলবো। এর পরের দিন আগামী নেক্সট ক্লাসে আমাদের অন্য কোনো প্রেজেন্টেশন থাকবে না, প্রেজেন্টেশন এইটাই থাকবে। আমরা সারাদিন যা যা করি এইগুলো আমরা একটু বাংলা সাজাবো। ওইখান থেকে দেখবেন এক একজনের লেখাটা এক এক রকম হবে, কারণ আমরা এখানে কিন্তু কেউ আছে চাকরিজীবী মা, কেউ আছে এখানে হাউস ওয়াইফ, তাই না, কেউ আছে আমরা এখানে হয়তো বেকার বসে থাকি, অন্য কোনো কাজ করি। তো এইগুলো আমাদের বাংলায় সাজাতে হবে, তারপর আমরা সেটা ইংলিশে ট্রান্সলেট করব। আমার কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? প্লিজ একটু সাড়া দিতে হবে। না এখন না, হ্যাঁ এখন না, ওইটা আপনারা লিখে আমাকে দিবেন। এখানে মিতা আপা রয়েছে, হাসনা আপা, এরা আপনারা চাকরি করেন, আপনারা সারাদিন অফিসে কি কি করেন অল্প বাক্যে, বেশি লেখা লাগবে না, 10 থেকে 15টা বা 20টা বাক্যের ভিতরে ওইগুলো লিখবেন। যে সকালে আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠি, তারপর আমি অজু করি, তারপর ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে আমি একটু ব্যায়াম করি, হ্যাঁ, তারপর আমি আমার নাস্তা করি, আমি গোসল করি, সকালের খাওয়া সেরে নেই, আমি আবার অফিসের জন্য রওনা হই। একেবারে নিজের ভাষায় লিখবেন এইগুলো, লিখে ওইগুলো আমার কাছে সাবমিট করবেন অথবা খাতায় রাখবেন। আগামী দিন আমরা এইগুলো নিয়েই কথা বলবো। দেখি আমরা কেন কথা বলতে পারি না, এর কারণটা আমি উদ্ঘাটন করেছি, এবং আমরা ঠিক সেভাবেই কিন্তু একটু প্র্যাকটিস করব, সেভাবেই কিন্তু আমরা চেষ্টা করব। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আগামী ক্লাসের প্রেজেন্টেশনটা কিসের উপরে দিলাম হাসনা আপা? হ্যাঁ, এইটা তাহলে একটু বাংলায় লিখবেন, দেখবেন এর থেকে সহজ উপায় আর হবে না। আমরা এটা নিয়েই কথা বলবো যে আপনি কি করেন স্বাভাবিকভাবে, সকালে কখন ঘুম থেকে ওঠেন, আপনার অফিস টাইম গুলোতে আপনি কখন অফিসে যান, একেবারে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত ওইগুলো একটু বাংলায় লিখবেন একটা ছোট্ট সাদা খাতায়। ওইগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করে কথা বলবো। দেখবেন প্রত্যেকদিন ওইগুলো বলতে বলতে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে গেছেন অতি দ্রুত। তো ওই বিষয়টা কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকলো। আর এখন যে ক্লাসটা নিলাম এটা পিডিএফ রেকর্ড আপনাদের পাঠিয়ে